আসসালামু আলাইকুম। আমরা এখন একটা সিরিজ শুরু করতেছি আর কি। আমরা কিছুদিনের মধ্যে নেক্সট আমাদের ভিডিওগুলো সবগুলো আসবে হচ্ছে কোষ রসায়নের উপর ভিত্তি করে। হ্যাঁ, সো কোষ রসায়ন যে চ্যাপ্টারটা আছে সেটা আমরা আজকে শুরু করব। তো এখন দেখো ভাইয়া, কোষ রসায়ন চ্যাপ্টারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। হ্যাঁ, বর্তমানে আমি তো আবার মনে করি যে আসলে বায়োলজির বেসিকটা কোষ রসায়ন থেকে আসে। এটা দিয়ে আসলে শুরু করা উচিত সবার পড়ানো। হ্যাঁ, বাট অনেকে পোলাপাইন যদি এটা প্রথমেই দেখে হয় অনেকে আবার ভয় টয় পেয়ে যায়, আল্লাহ কি পড়তে আসলাম। হ্যাঁ, যার কারণে হয়তো বা অনেকে শুরু করে না এটা দিয়ে, কিন্তু এখানে আসলে বেসিক কথাবার্তা এখানেই আছে। তুমি এটা চ্যাপ্টার পড়লেই তো আলটিমেটলি বুঝবা যে আসলে কার্বোহাইড্রেট কি জিনিস, প্রোটিন কি জিনিস, লিপিড কি জিনিস, এনজাইম কি জিনিস। ঠিক আছে, কারণ প্রতিটা চ্যাপ্টারেই এসব কথাগুলো আসবে ঘুরে ফিরে। তো এটা তো জানা উচিত। তো আমরা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষ রসায়ন আজকে থেকে শুরু করতেছি। আমরা শ্বসন শেষ করেছি। সো আমাদের আজকের পড়া হচ্ছে কোষ রসায়ন। কোষ রসায়নে আমরা যেটা করব, প্রথমে কার্বোহাইড্রেট থেকে শুরু করব। কার্বোহাইড্রেট থেকে আস্তে আস্তে সামনের দিকে আমরা যাব। হ্যাঁ, তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে কার্বোহাইড্রেট। হুম, কার্বোহাইড্রেট বা যাকে আমরা বাংলাতে বলে থাকি শর্করা, এটা পড়বো আমরা আজকে। এখন দেখো একটু এখানে, যে এই যে নাম হচ্ছে কার্বোহাইড্রেট, নামেই দেখো আছে কার্বো। কার্বো কথাটা আসছে কার্বন থেকে, হাইড্রেটস কথাটা আসছে পানি থেকে। ঠিক আছে, হাইড্রো মানে হচ্ছে পানি, তাহলে কার্বো আসছে কার্বন থেকে, হাইড্রেটস আসছে পানি থেকে। তাহলে তুমি এখান থেকে দেখো, নাম থেকে বোঝা যাবে যে আসলে কার্বোহাইড্রেট যেটা, সেখানে কার্বন আছে, সেখানে হাইড্রোজেন আছে, সেখানে অক্সিজেন আছে। হ্যাঁ, কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে। এবং প্রথমে কিন্তু এই কার্বোহাইড্রেটের ডেফিনেশন এই তিনটা নিয়ে আসলে দেওয়া হইতো। ঠিক আছে, প্রথমের দিকে বলা হতো যে যদি একটা যৌগে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত 1:2:1 হয়, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কার্বোহাইড্রেট। তো প্রথমে এটাই চলমান ছিল, বাট পরবর্তীতে দেখা গেল যে আসলে এটা ঠিক না সব ক্ষেত্রে, বা সব কার্বোহাইড্রেটের ক্ষেত্রে 1:2:1টা মিলতেছে না। যেমন দেখো, দেখা গেল যে এই যে 1:2:1, বেশিরভাগ ক্ষেত্রে 1:2:1টা মেলে মনোস্যাকারাইডের ক্ষেত্রে। তো কার্বোহাইড্রেট তো শুধু মনোস্যাকারাইড নাই, আরো অনেক কিছু আছে। যেমন আমাদের অনেক পরিচিত একটা, যেটা আমরা বলি চিনি। চিনি বা যার সুন্দর নাম হচ্ছে সুক্রোজ। এই যে সুক্রোজ যেটা, এটার সংকেত কিন্তু C12H22O11। এবং এটা দেখো, এখানে যদি তুমি অনুপাত করো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের, তাহলে কিন্তু 1:2:1 কখনোই আসবে না। বাট এটা তো শর্করা, অবশ্যই একটা শর্করা। তাহলে 1:2:1টা তো এখানে কাজে লাগতেছে না। আবার কিছু যৌগ আছে, কিছু যৌগ আছে যাদের 1:2:1 আছে, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন অনুপাত 1:2:1 আছে, বাট তারা কার্বোহাইড্রেট না। বাট কার্বোহাইড্রেট নয়, শর্করা না। যেমন কি আছে, একটা আছে আমাদের খুবই পরিচিত, HCHO, মিথানল যেটা। এই যে দেখো, মিথানলে তুমি যদি হিসাব করো, তাহলে দেখো কি আছে, হাইড্রোজেন আছে দুইটা, কার্বন একটা, অক্সিজেন একটা, তাহলে এখানেও কিন্তু অনুপাত 1:2:1 হয়ে যাবে। বাট এটা তো কার্বোহাইড্রেট না, এটা একটা অ্যালকোহল হয়ে গেল। আবার দেখো, আরেকটা আছে আমাদের, সেটা হচ্ছে CH3COOH। ঠিক আছে, এটা কি হলো, এটা ইথানয়িক অ্যাসিড। তো ইথানয়িক অ্যাসিডেও তুমি যদি দেখো যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের অনুপাত যদি করো, তাহলে এখানেও তুমি দেখতে পাবা যে এদের অনুপাতও কিন্তু 1:2:1 আছে। বাট এটা কি কার্বোহাইড্রেট না, তো এটা হচ্ছে একটা অ্যাসিড, জৈব অ্যাসিড একটা। তাহলে আলটিমেটলি দেখা গেল যে 1:2:1 যেটা বলা হতো পূর্বে, সেটা দেখা গেল এটা আর এখন কার্যকর না। কারো ক্ষেত্রে এটা
কোনো কোনো শর্করার ক্ষেত্রে খাটতেছে না, আবার কোনো কোনো বাইরের জিনিসের ক্ষেত্রে এটা খেটে যাচ্ছে। হ্যাঁ, তাই এটা আর বলা হলো না। তাহলে বর্তমানে আমরা শর্করা বলতে আসলে কোনটাকে বোঝাবো? শর্করার পারফেক্ট ডেফিনেশনটা কি হতে পারে? তো এটা নিয়ে আমরা এখন কথা বলি। দেখো, আসলে পারফেক্ট ডেফিনেশন বা শর্করা পারফেক্টলি বোঝাইতে গেলে আমরা কি বোঝাবো? তো দেখো, আমি অনেকটা এইভাবে মনে রাখতে বলি যে শর্করার শর্ত হিসেবে মনে রাখবো যে শর্করা হওয়ার শর্ত, প্রথম শর্ত, 1 নম্বর শর্ত হচ্ছে যে অবশ্যই একটা অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকতে হবে। প্রথমে একটা অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে, অথবা কিন্তু ও না, মানে দুইটাই একসাথে থাকবে না, হয় অ্যালডিহাইড থাকবে অথবা কিটোন থাকবে, দুইটা কখনো একসাথে থাকবে না কিন্তু। হ্যাঁ, এটা থাকবে একটা। 2 নম্বর, এটা হচ্ছে যে একের অধিক, একের অধিক হাইড্রোক্সিল থাকবে। এই দুইটা শর্ত যদি পূরণ করে তখন সেটাকে আমরা আসলে কার্বোহাইড্রেট বলতে পারবো। গলায় আমার একটু সমস্যা হচ্ছে আসলে। এই যে এখন আমরা তাহলে এখন থেকে খেয়াল রাখবো যে এই দুইটা শর্ত কারা পূরণ করতেছে। এটা যদি পূরণ হয় তাহলে সেটা একটা কার্বোহাইড্রেট হয়ে যাবে, এবং এটাই কার্বোহাইড্রেটের এখন আমরা শর্ত হিসেবে বলতে পারি কিন্তু। ঠিক আছে, যেমন মানে শর্ত বা তুমি এটা ডেফিনেশনও বলার সময় এভাবে বলবা যে যেসব যৌগে একটা অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে এবং তার সাথে একের অধিক হাইড্রোক্সিল মূলক বিদ্যমান থাকবে তাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলবো। ডেফিনেশনটা তুমি এভাবে বলতে পারো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো, এখানে একটা কথা হচ্ছে যে এই যে, তাহলে আমরা দেখলাম যে এই 1:2:1 এটা কিন্তু আর এখন খাটবে না, ঠিক আছে। এরপরে আমরা তাহলে কার্বোহাইড্রেট কখন বললাম সেটা আমরা জেনে গেছি। এখন আমরা চলে আসি, দেখো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করব আমরা। কার্বোহাইড্রেটকে কিসের কিসের উপর ভিত্তি করে ভাগ করা হচ্ছে? তাহলে এবার আমরা চলবো কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ। হ্যাঁ, শ্রেণী বিভাগ আমরা করব এখন। অবশ্যই আবার মনে রাখেন আপনারা যে কার্বোহাইড্রেটটা কিন্তু আবার শর্করা, এটা আবার ভুলে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, তাই আমি কখনো আবার শর্করা লিখতেছি, কখনো কার্বোহাইড্রেট লিখতেছি, এটা কিন্তু ভুলে গেলে হবে না যে ভাই আবার কি লিখতেছে বারবার। হ্যাঁ, এখন কার্বোহাইড্রেটের শ্রেণী বিভাগ করা হয় কয়েকটা জিনিসের উপর ভিত্তি করে। যেমন কার্বোহাইড্রেটকে ভাগ করা হয় স্বাদের উপর ভিত্তি করে। স্বাদের উপর, স্বাদের উপর ভিত্তি করে এটাকে ভাগ করা যায়। স্বাদের উপর ভিত্তি করে যদি ভাগ করি তাহলে স্বাদের উপর ভাগটা কেমন হবে? স্বাদের উপর ভাগটা হবে হচ্ছে সুগার অ্যান্ড নন সুগার। একটাকে বলা হবে সুগার, আর একটাকে বলা হবে নন সুগার। এটার মানে কি? সুগার মানে হচ্ছে যারা খেতে মিষ্টি, মিষ্টি যারা হবে তাদেরকে আমরা আসলে সুগার বলবো। এবং তুমি এই সুগার মানে সুগারের যে বিভাজনটা আমরা করতেছি, সুগারের বিভাজনটা মনে রাখতে এই যে আমাদের বাজারে দেখো, তোমরা তো জানো যে সুগার শব্দের অর্থ হচ্ছে চিনি। তো বাজারে যে চিনি পাওয়া যায়, চিনির বৈশিষ্ট্য যদি মনে রাখো তাহলে কিন্তু সুগারের বৈশিষ্ট্য মনে রাখা খুবই সহজ হয়ে যায়। যেমন কি দেখো, সুগারের যদি বৈশিষ্ট্যের কথা আমরা বলি তাহলে কি হবে? বাজারের চিনির কথা চিন্তা করো, এরা দানাদার হবে, মিষ্টি হবে, এবং কি হবে? এরা পানিতে দ্রবণীয় হবে। এটা কিন্তু এদের বৈশিষ্ট্য হয়ে গেল, ঠিক আছে না? তাহলে আমরা কি বলবো, দেখো নামে সুগার, সুগার মানে যেহেতু আমরা জানি চিনি, তাহলে আমরা বাজারে যে চিনি পাই, চিনিতে যে রকম বৈশিষ্ট্য আছে এই সুগারের ক্ষেত্রেও সেই বৈশিষ্ট্য খেয়াল রাখবো। ঠিক আছে, তাহলে সুগারের ক্ষেত্রে বৈশিষ্ট্য আসলো দানাদার, বাজারের চিনির মতো, খেতে হবে মিষ্টি, পানিতে দ্রবণীয় হবে। তো সুগারের উদাহরণ কি হবে, এক্সাম্পল কি হইতে পারে, সুগার কোনগুলা? তো সহজ কথায় মনে রাখবা, সুগার হচ্ছে সকল মনো ও ডাইস্যাকারাইড।
যত মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড আছে এগুলা সবগুলা হচ্ছে সুগার, মানে খেতে মিষ্টি হবে। ঠিক আছে? আর তুমি যদি সুগারটা মনে রাখতে পারো তাহলে তার পরবর্তীতে নন সুগারটা মনে রাখা খুবই ইজি। আমরা আরো একটু নিচে লিখে, আসলে কাছাকাছি হয়ে গেছে লেখাটা। নন সুগার যেটা, তুমি জাস্ট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কি পড়বা, সুগারে যেটা পড়ছো তার উল্টা। মানে এটা দানাদারও হবে না, এটা খাইতে মিষ্টিও হবে না, আবার এটা পানিতে অদ্রবণীয় হবে। তাহলে তোমার নন সুগার হয়ে গেল। আর নন সুগার কারা? নন সুগার হচ্ছে সকল পলিস্যাকারাইড। যত রকমের পলিস্যাকারাইড আছে তারা সবাই হচ্ছে নন সুগার। ঠিক আছে? মনোস্যাকারাইড বলতে আসলে বোঝায় এক শর্করা, ডাইস্যাকারাইড মানে হচ্ছে দ্বিশর্করা, পলি মানে তো জানো অনেক, অনেকগুলো যখন শর্করা একসাথে থাকবে তখন তাকে আমরা বলি পলিস্যাকারাইড। এগুলো নিয়ে আমরা আলোচনা করব অবশ্যই সামনে। তাহলে এটা আমরা দেখলাম স্বাদের উপর ভিত্তি করে সুগার, নন সুগার। সুগার মানে হচ্ছে যারা খেতে মিষ্টি হবে তাদের সুগার বলবো, নন সুগার মানে যারা মিষ্টি না। ঠিক আছে? তাই আমরা চিন্তা করলাম কি, বাজারে যে সুগার আছে, চিনি আছে, চিনির যে বৈশিষ্ট্য আছে সুগারের তাই বৈশিষ্ট্য। আর এটা উল্টাই যেমন দিব তখন সেটা হচ্ছে নন সুগারের বৈশিষ্ট্য হয়ে যাবে। ওকে না? আচ্ছা, তাহলে এটা গেল স্বাদের উপর ভিত্তি করে ভাগ আমরা করলাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ভাগ করব হচ্ছে 2 নম্বর ভাগে আমরা চলে আসি। এরপরে আমরা এটাকে ভাগ করি বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। ঠিক আছে? বিজারণ ক্ষমতা আছে কিনা, বিজারিত করতে পারে কিনা। ঠিক আছে? তাহলে এরপরেরটা হচ্ছে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে। বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে এদেরকে আবার 2 ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে রিডিউসিং সুগার, বা রিডিউসিং সুগার বলতে পারো, বা রিডিউসিং শর্করা বলতে পারো, নো প্রবলেম। রিডিউসিং শর্করা। আর আরেকটা হচ্ছে নন রিডিউসিং শর্করা। একটা হবে রিডিউসিং আর একটা হবে হচ্ছে নন রিডিউসিং। রিডিউসিং মানে কি? রিডাকশন মানে তোমরা জানো হচ্ছে বিজারণ, অক্সিডেশন মানে জারণ, রিডাকশন মানে বিজারণ। তাহলে রিডিউসিং শর্করা হচ্ছে তারা যে শর্করাগুলা বিজারণ করতে পারবে, আর নন রিডিউসিং যারা করতে পারবে না। হ্যাঁ, এখন দেখো ভাই, রিডিউসিং শর্করা আর নন রিডিউসিং শর্করা হওয়ার শর্ত কি? রিডিউসিং শর্করা তারাই হতে পারবে যাদের মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোন মূলক থাকবে। ঠিক আছে? কি হবে তাহলে? আমরা বললাম যে রিডিউসিং সুগার আমরা তাদেরকেই বলবো যাদের মুক্ত অ্যালডিহাইড অথবা কিটোনমূলক থাকবে। যদি অ্যালডিহাইড অথবা কিটোনমূলক মুক্ত থাকে তাহলে তারা রিডিউস করতে পারবে, রিডাকশন ঘটাইতে পারবে, বিজারণ ঘটাতে পারবে। আর নন রিডিউসিং কারা? যাদের অ্যালডিহাইড অথবা কিটোন মুক্ত থাকে না। ঠিক আছে? এরা মুক্ত থাকে না, এইটা। হ্যাঁ, এখন এটা তো আমরা জানলাম যে কখন আমরা একটাকে রিডিউসিং সুগার বলবো, কখন একটাকে নন রিডিউসিং সুগার বলবো। ঠিক আছে? সুগার বলতে পারি, শর্করা বলতে পারি, নো প্রবলেম এট অল। এখন কথা হচ্ছে উদাহরণ কেমনে মনে রাখবো আমরা। উদাহরণটা ওই যে আমরা একটু আগে যেমন পড়ে আসলাম যে সুগার কারা আর নন সুগার কারা। যেমন সুগারে আমরা পড়ছিলাম কি যে সকল মনো এবং ডাই স্যাকারাইড যারা আছে তারা সবাই সুগার, আর পলিস্যাকারাইড গুলো ছিল নন সুগার। তো অনেকটা এখানে ওই রকমই আসলে। রিডিউসিং শর্করা মনে রাখবা সকল মনো ও ডাইস্যাকারাইড, কিন্তু একটা শুধু ব্যতিক্রম, সেটা হচ্ছে এই যে সুক্রোজ আমাদের, বা যেটাকে আমরা চিনি বলে আসলাম, ব্যতিক্রম শুধুমাত্র হচ্ছে সুক্রোজটা। তার মানে সুক্রোজ যেটা, সুক্রোজ সে নিজে কিন্তু আসলে ডাইস্যাকারাইড। সুক্রোজ নিজে ডাইস্যাকারাইড হওয়ার পরেও সে রিডিউসিং শর্করা হবে না, তাই ওটাকে আমরা ব্যতিক্রম বলতেছি। তাহলে আবার বলতেছি, দেখো মনে রাখবা, রিডিউসিং শর্করা হচ্ছে সকল মোনো এবং ডাইস্যাকারাইড গুলো হচ্ছে রিডিউসিং শর্করা। ঠিক আছে? তবে ব্যতিক্রম হচ্ছে সুক্রোজ।
সুক্রোজটা ডাইস্যাকারাইড হওয়ার পরেও সে রিডিউসিং হবে না, কারণ আসলে তার কোনো মুক্ত প্রান্ত থাকে না। আমরা সুক্রোজ যখন পরবর্তীতে আঁকবো তখন সেটা আবার বলে দিব, তখন বুঝতে পারবা যে মুক্ত প্রান্ত নাই মানে আসলে কি। তো এখন খেয়াল করো যে সুক্রোজটা ডাইস্যাকারাইড হওয়ার পরেও ব্যতিক্রম, কারণ তার মুক্ত প্রান্ত নাই, তাই সে রিডিউসিং না হয়ে নন রিডিউসিং শর্করা হবে। ঠিক আছে, এটা কিন্তু আসলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে সুক্রোজটা যে ডাইস্যাকারাইড হওয়ার পরেও নন রিডিউসিং, এটা কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষাতে কোশ্চেনে আসে। তাহলে দেখো রিডিউসিং শর্করা তুমি মনো আর ডাইস্যাকারাইড মনে রাখলা, তাহলে নন রিডিউসিং কি হবে? বাকিগুলা পলিস্যাকারাইড যেগুলো আছে সেগুলো সবাই নন রিডিউসিং হবে। পলিস্যাকারাইড, ঠিক আছে না? সুক্রোজটা হবে নন রিডিউসিং এর মধ্যে। যেমন উদাহরণ হিসেবে যদি আমরা লিখি, নন রিডিউসিং কি হবে? একটা হবে সুক্রোজ, তারপরে পলিস্যাকারাইড যারা আছে এরা হয়ে যাবে হচ্ছে নন রিডিউসিং শর্করা। সহজ কথা। তাহলে আমরা এটা মনে রাখলাম। এবার চলে আসো 3 নম্বর পয়েন্ট, আরো একটা জিনিসের উপর ভিত্তি করে আমরা শর্করাকে ভাগ করি। তো কার উপর ভিত্তি করে ভাগ করব? তো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমরা এবার শর্করাকে ভাগ করব হচ্ছে আণবিক গঠন অনুসারে। কি অনুসারে? আণবিক গঠন অনুসারে। আণবিক গঠন অনুসারে যদি ভাগ করা হয় তাহলে শর্করাকে ভাগ করা যায় হচ্ছে আমরা মেইনলি ভাগ করব 4টা ভাগে। কি কি ভাগে? প্রথমে মনে করো এটাকে আমরা ভাগ করব হচ্ছে, প্রথমে হবে মনোস্যাকারাইড, তারপরে আসবে হচ্ছে ডাইস্যাকারাইড, এরপরে আসবে অলিগোস্যাকারাইড, আর সবার শেষে আমি একটু নিচে লিখে দিচ্ছি, সবার শেষে আরেকটা যেটা আসবে সেটা হচ্ছে পলিস্যাকারাইড। এই যে দেখো, এই কয়টা ভাগে আসলে আমরা আণবিক গঠন অনুসারে শর্করাকে ভাগ করতে পারি: মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এন্ড পলিস্যাকারাইড। ওকে। আচ্ছা, এখন হচ্ছে দেখো ভাই, মনোস্যাকারাইড, দেখো মনো শব্দের অর্থ হচ্ছে এক, মনো মানে হচ্ছে এক, তাই মনোস্যাকারাইডকে আমরা বাংলাতে বলি এক শর্করা। কি বলবো আমরা? এক শর্করা। মনোস্যাকারাইডকে আমরা বললাম এক শর্করা। ডাইস্যাকারাইড এরা হবে দ্বি শর্করা, দ্বি শর্করা। যেটা পলিস্যাকারাইড সেটা হবে বহু শর্করা। ঠিক আছে। অলিগোস্যাকারাইড কত শর্করা সেটা আমি বলতেছি আসলে। এখন দেখো, কখন একটা কার্বোহাইড্রেটকে মনোস্যাকারাইড বলবা, কখন তুমি ডাইস্যাকারাইড বলবা, এবং কখন তুমি অলিগো বা পলিস্যাকারাইড বলবা। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু খেয়াল রাখবো এরকম করে যে মনোস্যাকারাইড হবে তখন যদি একটা শর্করাতে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা যদি 3 থেকে 10টা হয়, কার্বন সংখ্যা 3 থেকে 10টা হলে সেটাকে আমরা বলবো মনোস্যাকারাইড। ঠিক আছে। তাহলে প্রথম কথা, কার্বন সংখ্যা যখন 3 থেকে 10টা থাকবে তখন সেটার নাম হয়ে গেল মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইড কখন? ডাইস্যাকারাইড হচ্ছে যখন দুইটা মনোস্যাকারাইড একসাথে যুক্ত হবে। দুইটা মনোস্যাকারাইড, আবার দেখো এই যে 3 থেকে 10 কার্বন মিলে একটা মনোস্যাকারাইড হলো, দুইটা মনোস্যাকারাইড যখন একসাথে মিলবে তখন তাকে আমরা বলবো ডাইস্যাকারাইড। অলিগোস্যাকারাইড কখন বলবো? অলিগো তাহলে অবশ্যই ডায়ের থেকে বেশি হবে। তো অলিগোস্যাকারাইডে একটু খেয়াল রাখবেন, অলিগোস্যাকারাইডে হচ্ছে কি হবে? 3 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হবে। এখন দেখো তোমরা অনেকে কিন্তু এটা ভুল করো একটা ব্যাপার, দেখো এখানে কিন্তু আমি কি বলছি, মনোস্যাকারাইডের ক্ষেত্রে 3 থেকে 10টা কার্বন, মনোস্যাকারাইডে কিন্তু 3 থেকে 10টা কার্বন,
আর যেটা অলিগোস্যাকারাইড সেখানে 3 থেকে 10টা মনোস্যাকারাইড যুক্ত হবে। মানে এই যে আমরা মনোস্যাকারাইড পড়লাম, এই মনোস্যাকারাইডই 3 থেকে 10টা যখন যুক্ত হবে তখন সেটাকে আমরা বলতেছি কিন্তু অলিগোস্যাকারাইড। এটা কিন্তু উল্টোপাল্টা করা যাবে না। মনোস্যাকারাইডে 3 থেকে 10টা কার্বন, আর অলিগোস্যাকারাইডে 3 থেকে 10টা মনোস্যাকারাইড। ঠিক আছে? আর পলিস্যাকারাইডের নামই হচ্ছে ভাই বহু শর্করা। বহু শর্করা মানে মেলা থাকবে, অসংখ্য। ঠিক আছে? তাহলে এখানে কত থাকবে? অসংখ্য। আমরা অসংখ্য লিখে দিতে পারি যে এখানে অসংখ্য অসংখ্য মনোস্যাকারাইড যুক্ত হবে। ঠিক আছে? অসংখ্য মনোস্যাকারাইড যুক্ত যখন হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে পলিস্যাকারাইড। ঠিক আছে? মনোস্যাকারাইডের উদাহরণ, ডাইস্যাকারাইডের উদাহরণ আমি একটু উদাহরণ একটা করে লিখে দিই এদের। উদাহরণ যেন তুমি মনে রাখতে পারো। আমরা যদিও ডিটেইল পড়বো এগুলো নিয়ে, আস্তে আস্তে সবগুলাই ডিটেইল পড়ে ফেলবো। তো প্রথমে চলে আসি যদি আমরা এই যে মনোস্যাকারাইড, যেটা এই যে আমাদের মনোস্যাকারাইড, আচ্ছা এই মনোস্যাকারাইড যেটা আছে, মনোস্যাকারাইডের এক্সাম্পল, সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে গ্লুকোজ। আরো আছে আমরা পড়বো, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। যেহেতু 6টা কার্বন, এই যে বলছি 3 থেকে 10টা কার্বন হতে হবে, 6 কার্বন আছে। গ্লুকোজেও 6 কার্বন, ফ্রুক্টোজেও 6 কার্বন। তো এরা হয়ে যাবে হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইডের সবচেয়ে কমন উদাহরণ হচ্ছে আমাদের চিনি, বা যাকে আমরা বলি সুক্রোজ। কারণ এই সুক্রোজটা কি হয়? সুক্রোজটা কিন্তু তৈরি হয় গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, এই দুইটা একসাথে যুক্ত হয়ে কিন্তু আসলে সুক্রোজ হয়। এই যে দেখো, গ্লুকোজ একটা মনোস্যাকারাইড, ফ্রুক্টোজও একটা মনোস্যাকারাইড, দুইটা মনোস্যাকারাইড যুক্ত হলো তখন সেটাকে আমরা বলে ফেললাম ডাইস্যাকারাইড, যার নাম হচ্ছে সুক্রোজ। ওকে? অলিগোস্যাকারাইড আছে, পলিস্যাকারাইড আছে। তো আমরা এখানে যদি দেখি, যদি আসলে এখানে একটু কনজেস্টেড হয়ে গেছে লেখাটা, পলিস্যাকারাইডের উদাহরণটা আমরা আগে একটু বলে ফেলি। পলিস্যাকারাইড যেটা, পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে, এটাও তোমরা শুনেছো অনেক, যেমন সবচেয়ে কমনটা হচ্ছে সেলুলোজ। সেলুলোজ আসলে বহু শর্করা, মেলাগুলা মনোস্যাকারাইড যুক্ত থাকে। তারপরে কি হতে পারে? সেলুলোজ আছে, তারপরে আছে শ্বেতসার, শ্বেতসার আছে, আরো একটা আছে গ্লাইকোজেন আছে। হ্যাঁ, তো এগুলা এগুলা হচ্ছে পলিস্যাকারাইড। তাহলে সেলুলোজ, শ্বেতসার, আরো আমরা একটা অ্যাড করে দিলাম গ্লাইকোজেন। ঠিক আছে? এটা আবার বা মনে করো না, কিন্তু তোমরা বা মনে করলে আবার মনে করো যে একটারই মনে হয় যে এই সবগুলা নাম। এটা কিন্তু আসলে বা না দিয়ে আমি, তোমরা পরে ভুল করে ফেলবো, আবার কমা দিয়ে দিলাম। হ্যাঁ, এই তিনটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইডের উদাহরণ বললাম। আর অলিগোস্যাকারাইড যেটা আছে, আমাদের যে অলিগোস্যাকারাইড, এই যে অলিগোস্যাকারাইডটা যেটা, তো অলিগোস্যাকারাইডের উদাহরণ আমি নিচে একটু লিখে দিচ্ছি, ওইখানে যেহেতু জায়গা কনজেস্টেড হয়ে গেছে। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইডের উদাহরণ, আসলে এটা একটু আনকমন নাম, তোমরা হয়তোবা আগে শোনো নাই। ঠিক আছে? যেমন মনে করো আছে রেফিনোজ। ঠিক আছে? রেফিনোজ আছে, ভার্বাকোজ আছে। এগুলা সমস্যা নেই, আমরা এগুলো অবশ্যই ডিটেইল করে পড়বো, তাহলে তখন আরো বুঝতে পারবো আমরা। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের কোষ্টাসনের পার্ট 1। আবার এরপর আমরা পার্ট 2 নিয়ে আসবো আবার। হ্যাঁ, তখন সেখানে আমরা মনোস্যাকারাইড নিয়ে আলোচনা শুরু করব। তো সবাই ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর লাইক বাটনে একটা টিপ দিয়ে রাখবেন, সাথে যদি পারেন বেল বাটনটাও তো টিপ দিয়ে রাখবেন। হ্যাঁ, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।